শুরু থেকেই কিন্তু ল অ্যান্ড অর্ডারটা একটু কন্ট্রোলের বাইরে ছিল সবসময়। কারণ যে সরকারটা আসলে একটা দলের মধ্য দিয়ে গঠিত না, তো যারা ছড়াচ্ছে যে না উনি আর নেই, উনি এই জায়গাটা যদি একটু খালি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে কি অবস্থায় ওর। বাস্তবতা হলো উনি মোটামুটি ভালো আছেন, উনি ফিজিক্যাল ফিটনেসের জন্য ওয়েট করছেন। আসলে নির্বাচনটাকে বানচাল করতে চাই। আমার আর এর সাথে একটা প্রশ্ন, এর সাথে কি প্রতিবেশী দেশের কোনো ইন্ধন আছে কিনা? আমি শুধু বলবো যে এটা একটা দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার পিছনে বড় ধরনের একটা ষড়যন্ত্র থাকতে পারে। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন টি.এস. আইয়ুব, জাতীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী। ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে আমাদের সাধারণ মানুষ। সেই সাথে রাজনীতিবিদরাও এখান থেকে মুক্ত নয়, তারা তাদের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন পার করছেন। কিন্তু আসার খবর হলো 25 তারিখ জনাব তারেক রহমান দেশে ফিরছেন। এটা নিয়ে মানুষের ভিতরে এবং বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভিতরে এক ধরনের উদ্দীপনা বিরাজ করছে। এসব নিয়ে কথা বলবো আমরা আমাদের অতিথির সাথে। আপনার কাছে প্রথমেই আমি একটু জানতে চাই, এই যে আমরা বলি যে ওসমান হাদি, তার উপরে কেন হামলা হলো, মানে কারা হামলাটা করলো? এটি অ্যাকচুয়ালি কারা হামলা করলো এটা বোঝা খুব মুশকিল। এখনো পর্যন্ত এটা ডিটেকশনে আছে, পুলিশ কাজ করছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কাজ করছে। তো কাজ করার পরে হয়তো এটা বোঝা যাবে। কিন্তু আমরা যেটা ধারণা করি যে টোটাল নির্বাচন কে ঘিরে এরকম একটা নাশকতা সবাই আশঙ্কা করছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে নির্বাচন হবে কি হবে না একটা দোলাচলে সবসময় কিন্তু ছিল। সেই জায়গা থেকে আমি বলবো যে এরকম বিষয়, এটা একটা দুর্ঘটনা বলা যায় এবং বলবো যে এটা একটা নাশকতা এবং একটা বড় ধরনের চক্রান্ত এই সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনকে বানচাল করার জন্য। আমি মনে করি কে করেছে সেটা বড় না, বড় হলো যে এই ঘটনার পিছনে অনেক ধরনের একটা ষড়যন্ত্র আছে। এটা জনগণের প্রশ্ন। কিন্তু জনগণের এই প্রশ্ন, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন যে হাদির উপরে যে হামলা হয়েছে এর আগেও কিন্তু আরো বেশ কয়েকটি হামলা শিকার হয়েছেন, যেমন বরিশালে একটা ঘটনা ঘটেছেন, এরপরে আরো বেশ কয়েকটি জায়গায়, আমরা চট্টগ্রামে একটা হামলার কথা আপনি নিশ্চয়ই জানেন। শুধু যে এই হামলার শিকার হচ্ছে যে অন্য দল, ছোট ছোট দলের যে নেতা কর্মী এরকম না, বিএনপির লোকজন হামলার শিকার হচ্ছেন। এই হামলাটি কি হঠাৎ করে বেড়ে গেল? প্রকৃতপক্ষে এটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যখন আসছে তখন থেকে কিন্তু ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট এই সরকারের জন্য ছিল। কারণ সরকারের ব্যাকবোনটা তো ওই রকম দলীয়ভাবে তৃণমূল পর্যন্ত গঠিত না, যার কারণে যে কোনো সময় স্বাভাবিকভাবে দৃশ্যমান কিছু আন্দোলনও দেখবেন যে হয়েছে, যখন যে প্রতিষ্ঠানের বা যে গোষ্ঠীর বা যে কোনো লোকের মনে হয়েছে যে এটা আমার জন্য ভায়াবল না, আমি আরো আপগ্রেড কিছু চাই, সংস্কার চাই, এই সংস্কার কথা থেকেই এই সমস্ত বিষয়গুলো আসছে। এবং যখন তখন যে কেউ রাস্তায় নেমে গেছে, দাবি আদায়ের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং ছোটখাটো হলেও সরকার তার নিজস্ব আঙ্গিকে সেগুলো অনেক জায়গায় পূরণ করে দিয়েছেন, চেষ্টা করেছেন, অনেক জায়গায় আশ্বস্ত করে রেখেছেন। আমরা এই সামগ্রিক ব্যবস্থাটাকে যদি বিবেচনা করি তাহলে দেখব যে শুরু থেকেই কিন্তু ল অ্যান্ড অর্ডারটা একটু কন্ট্রোলের বাইরে ছিল সবসময়। কারণ যে সরকারটা আসলে একটা দলের মধ্য দিয়ে গঠিত না, তো এইটা ইন্ডিভিজুয়ালি তারা কতগুলো লোক নিয়ে একটা সরকার গঠিত হওয়ার কারণেই এটা সরকারের যেমন বিভিন্ন হ্যান্ডস থাকে, কর্মী বাহিনী থাকে, সংগঠনের বিভিন্ন পর্যায়ের লোক থাকে যারা বিভিন্ন বিষয়গুলো কন্ট্রোল করতে পারে। এখানে কিন্তু তা ছিল না, যার কারণে দৃশ্যমান কিছু আন্দোলন এরকম বিচ্ছিন্নভাবে হয়েছে। আর অদৃশ্য যে ঘটনাগুলো যেটা বললেন আপনি, বিভিন্নভাবে ল অ্যান্ড অর্ডারকে তারা ডিটোরেট করার চেষ্টা করেছে। বিভিন্ন সময় কিন্তু এটা হয়েছে অবনতির কথা আমরা প্রকারান্তরে অস্বীকার করলেও এটা কিন্তু বোঝা গেছে যে ল অ্যান্ড অর্ডার একটু
নিচে নেমে আছে এবং একটা নির্বাচিত সরকার না আসলে এটা ঠিক হবে বলে আমরা মনে করছি না। কিন্তু আমরা কিন্তু এর আগে বারবার দেখেছি, আমরা যদি 2008 সালের কথা, সরকারের গঠনের কথা দেখি, কিংবা ধরুন 1991 সাল বলেন, 2001 সাল বলেন, সেই সময়টা আমরা খেয়াল করেছি যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে সহিংসতার পরিমাণ একটু অনেক অংশে কমে গেছেন। কিন্তু এই নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কি আসলে নির্বাচনটাকে বানচাল করতে চায়? আমার আর এর সাথে একটা প্রশ্ন, এর সাথে কি প্রতিবেশী দেশের কোনো ইন্ধন আছে কিনা? এটা অ্যাকচুয়ালি আমি অতদূর বিশ্লেষণ করতে চাই না। আমি অভ্যন্তরীণ জায়গায় থাকতে চাই। এটা আমাদের বাইরের রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র বা যে কোনো জায়গার এটা ইন্ধন আছে কিনা সেটা আমি এটা বলতে চাই না, এবং আমার অ্যাকচুয়ালি দূরদর্শিতা অত বেশি আমি খাটাইতেও চাই না এই ক্ষেত্রে। আমি শুধু বলবো যে এটা একটা দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার পিছনে বড় ধরনের একটা ষড়যন্ত্র থাকতে পারে। নির্বাচনে বানচালের ষড়যন্ত্রটা আছে কিনা? নির্বাচনে বানচালের আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র, কিন্তু শুধু এই ঘটনা না, এর আগের থেকেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সেমিনারে আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করেছে, বলেছে, এবং নির্বাচন হতে দেব না এই কথাও অনেকে বলেছে, নির্বাচন হবে না এটাও বলেছে। এবং আমরা এই তফসিলটা যে ঘোষণা হলো, এই ঘোষণার মনে করেন যে 1 সেকেন্ড আগেও কেউ বিশ্বাস করে নাই যে তফসিল ঘোষণা হবে। যাই হোক, যেভাবে হোক এটা হয়ে গেছে, এবং আমরা প্রত্যাশা করছি আমাদের শুধু না আমাদের দলের না, সারা বাংলাদেশের মানুষই প্রত্যাশা করেছে যে তফসিল ঘোষণা হবে, একটা সুষ্ঠু নিরপেক্ষ তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন হবে সেই প্রত্যাশা করছেন। কিন্তু আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, 2008 সালে কিন্তু তফসিল ঘোষণা হয়েছিল। সেই ঘোষণাতে তফসিলটা কিন্তু 3 বার ঘোষণা হয়েছিল। আপনার কি যদি মনে করেন এইবারও কি এরকম হওয়ার সম্ভাবনা আছে? সেটা এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে। আমরা আসলে বর্তমান যে সিচুয়েশনে আমরা আছি, এখান থেকে মনে হয় না যে এটা আবার কোনো একটা পর্যায়ে যেতে পারে। আর তাছাড়া দেন আমাদের প্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উনি তাৎক্ষণিকভাবে ঘোষণাও দিয়েছেন যে 25 তারিখে উনি আসছেন। এই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পায় যে বিএনপি একটা বড় দল, এই বড় দলের মনোভাব কি। বড় দলের মনোভাব হলে নির্বাচনটা হোক সুষ্ঠু স্বাভাবিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই পার্টিসিপেট করুক। সেই পার্টিসিপেশনের বড় উদাহরণ কিন্তু ওনার অনেক রকম ব্যারিয়ার ছিল। উনি নিজেই বলেছেন যে আমার আসার ক্ষেত্রে আমার একার মতামতের কোনো প্রাধান্য নাই, অনেক কিছু এর সঙ্গে জড়িত। সব ঘটনা এবং সব কি বলবো ব্যারিয়ার উনি ভেঙে উনি কিন্তু দেশে আসছেন, শুধুমাত্র নির্বাচনকে সামনে নিয়ে। আপনি বলছিলেন যে তারেক রহমান দেশে ফেরায় এক ধরনের উৎসবের অবস্থা বিরাজ করছে। আমরা আসলে জানতে চাই যে এই যে আপনি বলছিলেন যে অনেকগুলা ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারগুলো পেরিয়ে এগুলো কি আসলে এখনো কি শঙ্কা আছে যে ওনাকে নিয়ে, ওনার ফেরাকে নিয়ে? আমি সেই সাথে জানতে চাই যে সাধারণ মানুষ এই ওনার ফেরার ঘোষণাটাকে কিভাবে নিয়েছেন? এটা খুব পজিটিভ একটা জিনিস। আমার দলের নেতারা এবং সারা বাংলাদেশের মানুষ এটা পজিটিভলি নিয়েছে। মানুষ নানা রকম কথা কিন্তু বলেছেন, উনি আসবেন কি আসবেন না, কবে আসবেন, এই সমস্ত নিয়ে একটা ধর্মজাল কিন্তু সমাজে ছিল, সেটা কিন্তু উনি ভেঙেছেন, ভেঙে আসছেন। এবং বাংলাদেশের মুক্তিকামী জনতা কিন্তু চেয়েছে উনি আসুক নির্বাচনের আগে। এবং আমাদের কাছে অলিখিতভাবে একটা মেসেজ ছিল যে শিডিউল ঘোষণা হওয়ার পরে উনি ঘোষণা দেবেন, উনি আসবেন। আমরা অনেক কথা শুনেছি বাজারে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় ওনার আসা এবং না আসা নিয়ে, কিন্তু আমরা কনফিডেন্ট ছিলাম যে উনি আসবেন। এবং সেটা সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে উনি অলরেডি ঘোষণা দিয়েছেন। আমাদের স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, আমাদের মহাসচিব আনুষ্ঠানিকভাবে প্রেসের সামনে বলেছেন। কাজে এটা আমি মনে করি বাংলাদেশের যে গণ অভ্যুত্থান 2024 সালে 5ই আগস্ট হয়েছে, এটার তিনি নেতৃত্ব দিয়েছেন এবং উনি চেয়েছেন একটা গণতান্ত্রিক বাংলাদেশ,
একটা গৌরবময় বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌমত্বর নিবিড়ে থাকা বাংলাদেশ, একটা উন্নয়নমূলক বাংলাদেশ, একটা সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা বাংলাদেশ তৈরি করার জন্য ওনার কিন্তু স্বপ্ন আছে, যার কারণে সারা বাংলাদেশের মানুষকে নিয়ে কিন্তু উনি এই স্বপ্নকে সামনে নিয়ে উনি কাজ করেছেন। এই স্বপ্ন বাস্তবায়নের আমি মনে করি সামনে যে ইলেকশন আছে, এই ইলেকশনটা হলো একটা দরজা। এই দরজা দিয়ে ওনাকে প্রবেশ করে বাংলাদেশের এই মানুষের ভাগ্য নিরূপণের জন্য ওনাকে কাজ করতে হবে, যার কারণে অবশ্যই উনি আসবেন। এবং এটা সারা বাংলাদেশের মানুষ খুব পজিটিভলি এটা নিয়েছে, আমরা তো নিয়েছি। আমাদের ভিতরে আনন্দ, উৎসব, মানে উদ্বেগের যে বিষয়টা ছিল সেটা আর এখন নেই। আমরা আছি উনি 25 তারিখে আসলে আমরা কিভাবে তাকে রিসিপশন দেব এবং উন্নয়ন অগ্রগতির দিকে এই দেশকে নিয়ে যাব, আগামী নির্বাচনটাকে যাতে সুষ্ঠু সুন্দর করে আমরা উপহার দিতে পারি, আমার দল যাতে জিততে পারে, সেই পথে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি যখন আমরা যখন এই প্রত্যাশার কথা বলছি, তারেক রহমান দেশে ফিরছেন, দলীয় নেতাকর্মী থেকে সবাই নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে, সেই সময় কিন্তু আরেকটা প্রশ্ন সবার মাঝে আছে, অনেক সাধারণ মানুষও জিজ্ঞাসা করছেন যে আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। তো এই সময়টাতে আমরা সবাই নানাভাবে বলা হচ্ছিল যে উনাকে বিদেশ নেওয়ার পরিকল্পনা, ওনাকে বিদেশ নেওয়া হচ্ছে, নানাভাবে নানাজন বলছিল। এই জায়গাটা থেকে তাহলে কি বিদেশ যাত্রা পিছিয়ে গেল, মানে বিদেশে নেওয়া হবে না, দেশে চিকিৎসা চলবে? এই বিষয়টা টোটালি ডিপেন্ড করে চিকিৎসকদের উপরে। ওনার ফিজিক্যাল ফিটনেসটা যদি ভ্রমণের জন্য ভায়াবল না হয় তাহলে তো আর ওনাকে নিতে পারবেন না। তো আমরা যতটুকু জেনেছি যে উনি ফিটনেসটা এখন আছে, ডাক্তারের অভিমত অনুযায়ী ফিটনেসটা আছে, বাট এখানে আরও একটু ওনার ট্রিটমেন্টটা ম্যাচিউর করে তারপরে ওনাকে নেওয়ার পরিকল্পনা আছে। আপাতত একেবারে পোস্টপন্ড হয়েছে এটা বলা যাবে না। আর এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি দর্শকদের বলবো যে দেখেন, উনি অসুস্থ হয়েছেন, আমার জানা নেই, আমার নিয়ার টু 60 আমি এখন, বাট এই বয়স পর্যন্ত আমি কোনো রাষ্ট্রনায়ক, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো ভালো গণ্যমান্য লোক, কোনো ধর্মীয় অনুভূতিশীল মানুষ আমি দেখি নাই মানুষের প্রতি মানুষ এত দরদ রাখে। ধরেন একটা রিকশাওয়ালার থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সমস্ত মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, এই আল্লাহ দরবারে সবসময় কায়মনে বাক্যে তার জন্য এই পরিপূর্ণ সুস্থতার জন্য তার দোয়া করেছেন। এবং এইটা সারা বাংলাদেশে মানুষের ভিতরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে আছে। এবং এই মুহূর্তে উনি যেখানেই থাকুক না কেন, উনি সবার প্রত্যাশা যে উনি সুস্থ থাকুক এবং বেঁচে থাকুক, আমাদের নেতৃত্ব দিক। যদি এই ভোটের মাঠে উনি নেতৃত্ব নাও দিতে পারেন, আমাদের এখানে থেকে যদি উনি সাহসটুকু যোগান, সেটা আমাদের অনেক বড় পাওয়া। আমরা প্রত্যাশা করছি যে উনি আমাদের এই 2026 সালের এই ভোটে উনি নেতৃত্ব দেবেন। যদি সেটা নাও পারে, আমাদের কোনো আফসোস থাকবে না, উনি যদি বেঁচে থাকেন এবং আমাদের সাথে যে কোনো সময় শেয়ার করতে পারেন এতটুকু। কিন্তু আপনি যখন এই কথাটা বলছেন, মানুষের ভিতরে এক ধরনের প্রশ্ন জাগছে, যখন তারেক রহমান দেশে ফিরছেন, খালেদা জিয়ার কি বিদেশ নেওয়ার পরিকল্পনা চলতেছিল, সেই সময়টা এই প্রশ্নটা অনেকের মাঝে আছেন যে না, আসলে মনে হয় ওনার অবস্থা খুবই ভালো না, নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন যে আসলে আপনার যেহেতু দলের মুখপাত্র, দল নিয়ে কথা বলেন নানা অ্যাঙ্গেলে, আপনাদের জানার পরিধিও অনেক বেশি। আপনি একটু এই জায়গাটায় যারা ছড়াচ্ছে যে না উনি আর নেই, উনি এই জায়গাটা যদি একটু খালি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে কি অবস্থায়? না, উনি ওরকম না, উনি ভালো আছেন, উনি ভালো আছেন এবং ওয়েট করতেছেন ওনার ফ্লাই করার মতো ফিজিক্যাল ফিটনেসের, এবং সেটা ম্যাচিউর হলেই যাবে, আমরা যতটুকু জেনেছি। বাট বাজারে যেটা আছে, মানুষ যেটা বলে, হাজার জনতা, লক্ষ জনতা, কোটি জনতা, কোটি জনতার কোটি রকম মানসিকতা, কোটি রকম অপিনিয়ন, এটাই বাজারে থাকবে। আর উনি একজন রাজনীতিবিদ হিসাবে, ছোট কর্মী হিসাবে আমাদের বাজারও আমরা দেখেছি যে আমাদের সম্পর্ক অনেক প্রপাগান্ডা থাকে। তো এইটা না, বাস্তবতা হলো উনি মোটামুটি ভালো আছেন।
উনি ফিজিক্যাল ফিটনেসের জন্য ওয়েট করছেন, ফ্লাই করার জন্য ফিটনেস ফিরে ফেলে উনি ট্রিটমেন্টের জন্য বাইরে অবশ্যই যাবেন। কিন্তু এই প্রসঙ্গটা যখন আসে, ওনার অসুস্থতা আর কথা যখন আসে, তখন আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে আমরা দেখছিলাম যে উনি সারা দেশে যে ঘুরবেন তার জন্য মিনি বাসের ব্যবস্থা করা হয়েছে, কিভাবে ক্যাম্পেইন করবেন সেইটা রোল করা হয়েছে। কিন্তু ধরেন উনি অসুস্থ এবং এই ক্যাম্পেইনে যেতে পারলো না, এবং উনি হয়তো বাসায় থাকলেন কিংবা হাসপাতালে থাকলেন, যেভাবেই থাকলেন, তখন কি নির্বাচনে এই যে আজকে যে দীর্ঘদিন পরে একটা আমরা ভালো নির্বাচনের প্রত্যাশা করি, এই নির্বাচনের প্রভাব ফেলবে কিনা, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের উপরে? মনে হয় না কোনো প্রভাব পড়বে না, এই কারণে যে উনি তো আমাদের মাঝে আছেনই। আমরা ধরে নেব, আমরা তো এর আগেও ইলেকশন করেছি, সব ইলেকশনের সব জায়গায় কিন্তু ওনাকে আমরা পাইনি। দূর থেকে উনি ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, এটা নিয়েই কিন্তু আমরা কাজ করেছি এবং এখনো সেটাই করছি। তো উনি ধরেন যে গাড়ির কথা বললেন, আমি বাস্তবিকভাবে এটার সাথে সংশ্লিষ্ট না, যদিও আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি যে গাড়ির কথা বলছেন বা অন্যান্য যানবাহনের কথা বলছেন, ওনাকে ক্যারিং করে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং এর জন্য নিয়ে যাওয়া, সে পরিকল্পনা আমার কাছে নেই, আমার শীর্ষ নেতারা হয়তো বলতে পারবেন। তবে আমি আপনাকে শুধু এতটুকু বলবো, উনি যেখানে যে অবস্থায় থাকে, এখন তো প্রযুক্তির যুগ, উনি প্রযুক্তি দিয়ে আমাদের কাছে যদি ওনার ছবিটুকু পৌঁছায়, ওনার ছবি বাংলার মানুষ দেখতে পারে, একটু ইঙ্গিত বুঝতে পারে, একটু ইশারা বুঝতে পারে, বাংলার মানুষের আর কিছু লাগবে না। এটা অনেক বড় পাওয়া। উনি জীবিত আছেন, বেঁচে আছেন, হাসপাতালে আছেন, সেটা যদি সেটাই হয়, শেষ পর্যন্ত উনি যদি মুভ না করতে পারেন, গাড়িতে বা কোনো যানবাহনে যে আমাদের কাছে পৌঁছইতে না পারেন, তো উনি যেখানে থাকবেন সেখান থেকে যে ইশারা দিবেন, সেই ইশারা আমাদের অনেক মূল্যবান, অনেক মানসিক শক্তি, মনোবল আমাদের জুগিয়ে দেবেন মাঠে ময়দানে। যে আপনি যেহেতু আপনার একটা পদ আছেন যে আপনি জাতীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা সব দল যখনই দল আসে দল যায়, কিন্তু আমরা খেয়াল করে দেখেন, আপনি যেহেতু যশোর অঞ্চলে আছেন, কৃষি অধ্যুষিত একটা এলাকা, আমরা এই দল আসে দল যায়, কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা কৃষকদের জন্য আসলে কি করতে চান, কিভাবে ভাগ্য পাল্টাতে চান কৃষকদের? আমরা দেখেন, এই কৃষক দলের সংগঠন নিয়ে গত 1.5 বছর আমরা মাঠে ময়দানে কাজ করেছি। প্রত্যেকটা ইউনিয়নে আমরা কৃষক সমাবেশ করেছি, তাদের সমস্যাগুলো ডিটেক্ট করেছি, এবং এই ডিটেকশনের পরে যে আমাদের সেন্ট্রালি এটাকে অ্যাকুমুলেট করে আমরা ইদানিং এই ইলেকশনে আমরা ক্যাম্পেইনও আমরা রাখবো, এবং ভবিষ্যৎ পরিকল্পনাও আছে। বিএনপি সরকার ক্ষমতা আসলে কৃষক কার্ড বিতরণ হবে। এই কার্ডের ভিতরে কিন্তু সব সুবিধাগুলো নিবেদিত আছে। কি সুবিধা? সুবিধা হবে যে সে সারটা তার সাশ্রয়ী মূল্যে পাবে, কৃষি বীমা সে ওন করতে পারবে, স্বল্প সুদে সে ঋণটা নিতে পারবে, সে ট্রাক্টর বলেন অন্য অন্য কৃষি উৎপাদন যে সরঞ্জাম যেগুলো আছে সেগুলো সুলভ মূল্যে সে নিতে পারবে। এইভাবে আপনি যদি মনে করেন সব ধরনের সুবিধা কৃষকদেরকে সামনে রেখে আমরা কিন্তু কাজ করেছি। দুইটা বিষয় বিএনপি এই ইলেকশনে গুরুত্ব দিয়েছে, একটা হলো নারীদেরকে আর একটা কৃষকদেরকে। তো নারীদের বিষয়টা যেহেতু এখানে আপনি জিজ্ঞাসা করছেন, আমি বলবো না। কৃষকদের বিষয়ে আমার নেতা জনাব তারেক রহমান খুব যত্নশীল এবং কৃষকদের বিষয় উনি ভেবেছেন, যার কারণে কৃষক কার্ড উনি বিতরণ করবেন এ ঘোষণা দিয়েছেন, আমাদের ইশতেহারে থাকবে। এবং পাশাপাশি এর যে গুণাগুণগুলো আমি সংক্ষেপে আপনাকে বলেছি, যে সার পাবে, বীজ পাবে, তারপরে বীমা পাবে, তারপরে স্বল্প সুদে ঋণ পাবে। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি বলছেন এই সাবজেক্টগুলো যে কৃষি মানে এই অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে কৃষকদের জন্য কিছু করার প্রত্যয় আপনারা ব্যক্ত করেছেন, কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় যে এই যে কৃষকরা যখন পণ্য বিক্রি করতে যায়, তো সে তার উৎপাদন খরচ উঠাতে পারে না কখনো কখনো, এই যে সিন্ডিকেট, এটা কি ভাঙতে পারবেন আপনারা? সিন্ডিকেট আমরা যে পদ্ধতিতে এখন গেছি, এটা সিন্ডিকেট আর থাকবে না, কারণ এটা ক্ষমতা প্রত্যেকটা কৃষকের কাছে কিন্তু চলে যাচ্ছে। সিন্ডিকেট কখন হয়? যখন একটা গ্রুপ
তৈরি হয়, মাঝখানে একটা মধ্যস্বত্ব ভোগী থাকে, মানে 3-4টা গ্রুপ বা মিডিয়া যখন এর ভিতরে কাজ করে তখন একটা সিন্ডিকেটের প্রশ্ন আসে। এখানে আপনি কিন্তু একটা কৃষককেই একটা কার্ড যখন দিবেন, ওই কার্ডের ভিতর দিয়ে সে কিন্তু সবকিছু নির্ণয় করতে পারবে। তার উৎপাদিত ফসল বিক্রয়, তার বিপণন, তার কেনা বেচা থেকে শুরু করে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সবকিছুই কিন্তু সে নিয়ন্ত্রণ করতে পারবে। এই নিয়ন্ত্রণের ক্ষমতা কৃষকের হাতে কিন্তু চলে যাবে। আমরা যে নীতিমালা তৈরি করতেছি, এই নীতিমালা বাস্তবায়ন যদি হয় তাহলে মাঝখানে আর কেউ থাকতে পারবে না, কোনো সিন্ডিকেট থাকবে না। কৃষক নিজেই তার নিজের চিকিৎসক হয়ে যাবে। সে নিজে উৎপাদন করবে, নিজে বিক্রি করবে এবং নিজের সুবিধাটা নিজে ভোগ করবে। আমরাও চাই যে কৃষিতে বাংলাদেশে যদি বিপ্লব না ঘটে, আজকে আপনি যদি একবার চিন্তা করি, আমরা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর ভূমি হলো গিয়ে আমরা বলি যে বাংলাদেশের ভূমি, যেখানে একটা কিছু বীজ পুঁতে দেওয়া যায় সেখান থেকে ফসল চলে আসে। তো এই জায়গাটায় অথচ আমাদের কৃষকরা সবসময় বঞ্চিত হয়। আপনাদের যে পদক্ষেপ, আমরা মনে করি যে সেই পদক্ষেপ আপনার সারা দেশে যদি বাস্তবায়ন করা যায় সেটা নিশ্চয়ই ভালো একটা কিছু হবে। এটা শুধু আমার নেতা জনাব তারেক রহমান যে করছে তা কিন্তু না, এটা আমাদের আদর্শ। যেখানে যেখানে আমাদের সবকিছুই, রাজনীতির শুরুটা যিনি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিন্তু কৃষকদের নিয়ে দুইটা জিনিস উনি খুবই স্ট্রংলি ওই সময় মুভ করেছিলেন। একটা হলো কৃষক এবং কৃষিকাজ, কৃষি উৎপাদন। ওনার বক্তব্য যদি আপনি শোনেন সেখানে আছে কৃষি মাছ উৎপাদন দ্বিগুণ করতে হবে, কৃষি উৎপাদন দ্বিগুণ করতে হবে। ওনার বক্তব্যের ভিতরে আছে মানুষ যেহেতু বাড়ছে তাহলে আমি খাদ্য উৎপাদন দ্বিগুণ না করলে তো আর আমি বাঁচতে পারবো না, আমার এই জাতি ঠিক থাকবে না। তো সেখানে দেখেন ওই সময় উনি ওনার বুদ্ধিমত্তা দিয়ে খাল খনন করেছিলেন, সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন উনি ওই সময়। উনি বন্যা, খরা, ওই সময় একটা নিত্যদিনের প্রাকৃতিক দুর্যোগ ছিল, কিন্তু উনি কিন্তু ওই সময় সেটা সলভ করেছিলেন। উনি এই কৃষকদেরকে শিক্ষিত করার জন্য নাইট স্কুল করেছিলেন, যাতে একটা কৃষক অন্তত ন্যূনতম শিক্ষা জ্ঞানটুকু যদি তার থাকে তাহলে বিভিন্ন অফিস আদালত এবং কাগজপত্র দলিল আদি তার নিত্যদিনের যে কাজগুলো সে সুন্দর করে করতে পারে। তো আমাদের এই দলের শুরু থেকেই কিন্তু কৃষকদের নিয়ে ভাবনা ছিল, নারীদের নিয়ে ভাবনা ছিল। এই ভাবনাটা এখন সম্প্রসারিত হলো আমার নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে, এবং এই নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি ক্ষমতা আসে তাহলে আমি মনে করি যে 90% কৃষকদের যে সমস্যা সমাধান হবে, নারীদের 90% সমস্যা সমাধান হয়ে যাবে। আমরাও চাই যে সংকট কাটুক, সংকট থেকে মানুষ বেরিয়ে আসুক এবং ভালো একটা সুন্দর দেশ উপহার হোক, যে কোনো দল হোক। আর যেটা আপনারা প্রত্যাশা করেন সেটা আমরাও প্রত্যাশা করি, সাধারণ মানুষও প্রত্যাশা করে, রাজনৈতিক দলের মাধ্যমে এই পরিবর্তনটা বড় আকারে আসুক। আমরা আরেকটা জিনিস একটু, আমরা জানি যে যশোর 4 আসন থেকে আপনি নির্বাচন করার পরিকল্পনা করছেন, বিএনপির প্রাথমিক মনোনয়ন আপনি পেয়েছেন, এবং আমরা সেই সাথে জানি যে আপনি অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে ওই এলাকার জন্য কাজ করছেন। শুধু যে যশোর ওই আপনার অঞ্চল না, আপনার পুরো জেলা ধরে আপনি কাজ করেন সেটা আমরা জানি। আমরা একটু একটা একেবারে ছোট করে জানতে চাই, যদি আপনি ওই এলাকায় কি সংকট আছে এবং সমস্যার সমাধানে আপনি কি কি পরিকল্পনা নিয়েছেন? সংকট অনেক। আমি ওখানে প্রায় 27 বছর গণমানুষের সাথে কাজ করছি। তো ওখানে অনেক রকমের সংকট আছে। সংকট শিক্ষার আছে, স্বাস্থ্যের আছে, খাদ্য উৎপাদনের আছে, কৃষকের যেটা বললেন, নারীদের আছে, শিল্পায়নের সংকট আছে। এসব মিলায় আমরা ডিটেকশনও করেছি। আমার দেখেন ওখানে আমার নির্বাচনী এলাকায় প্রায় 464টা সেক্টরে আমরা ভাগ করেছি এবং 18,000-এর উপরে লোক কর্মী কাজ করছে এই নির্বাচনে। আমরা ইতিমধ্যে এগুলো ডিপ্লয় করেছি এবং তারা কাজে নিয়োজিত। প্রত্যেকটা ভোটারের কাছে 4-5 বার করে আমরা অলরেডি চলে গেছি, এবং সেই যাওয়াটা শুধু যাওয়া না, ভোট চাওয়া না, আমরা সেখান থেকে তাদের প্রবলেমগুলো ডিটেক্ট করে আমরা আনার চেষ্টা করেছি। সেখানে প্রবলেমগুলো হলো নারীদের অনেক রকম প্রবলেম আছে। আপনার স্কুল কলেজের
মেন যে প্রবলেমগুলো স্কুল কলেজ মাদ্রাসার যে প্রবলেম, এটা স্যানিটারি প্রবলেম, টয়লেটের প্রবলেম, এগুলো নাই বললেই চলে। স্কুল সকাল 8টা থেকে শুরু হয়, 4টে-5টা পর্যন্ত স্কুল চলে, বাট একটা টয়লেটের সুন্দর বিধি ব্যবস্থা কিন্তু নাই। এগুলো আমি ভেরি মাচ কনসার্ন এটা করা। অনেক জায়গায় মসজিদ হয়েছে, মসজিদগুলো ছাদ আছে প্লাস্টার নাই, প্লাস্টার আছে ছাদ নাই, তারপরে ফ্লোরটা ঠিক নাই, টাইলস নাই, তারপরে মাইক নাই, অনেক জায়গায় গরমের সময় ফ্যান নাই, তারপরে মন্দির আছে, মন্দিরের রাস্তাঘাট নাই, মন্দির যেখানে আছে উন্মুক্ত, সেখানে অন্য অন্য পশুরা যাতায়াত করছে, এটা রেস্ট্রিক্টেড করা দরকার, সেগুলো নাই। এবং মন্দিরের আর্চনা যেখানে হয় সেই জায়গাটুকু কর্দমাক্ত থাকে, বিশেষ করে বড় পূজায়। আমি গত বড় পূজায় বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে কাদের ওপরে দাঁড়িয়ে বৃষ্টির ভিতরে মানুষকে পূজা অর্চনা করতে হয়। এই সমস্ত বহুবিধ প্রবলেম। শিক্ষাটাকে আরো আধুনিকায়ন করা এবং শিল্পটাকে আরো আধুনিকায়ন করা। আমার 2টা উপজেলা, একটা সদর ইউনিয়ন আছে, একটা উপজেলা অভয়নগর উপজেলা নোয়াপাড়া শিল্প বন্দর, ওখানে শিল্প গড়ে উঠেছে এবং একটা বন্দর নগরী হিসাবে এটা সমৃদ্ধ। বাট বাগারপাড়া এখানে শিল্প নাই। আমি ট্রাই করতেছি, আমি মানসিকতা পোষণ করি এখানে বড় ধরনের শিল্পায়ন করা সম্ভব। সে জায়গা আছে, জায়গাগুলো নিচু না উঁচু, মানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যে ধরনের ল্যান্ড দরকার সেখানে আছে। মানুষগুলোও ভালো, মানুষগুলো কর্মোদ্যোগী, সে মানুষ নিয়ে এই কাজে লাগানো যাবে, এতে কোনো সন্দেহ নেই। স্বাস্থ্য ব্যবস্থাগুলো খুবই খারাপ। এখানে ধরেন সড়ক যোগাযোগ ব্যবস্থা কেমন এই জায়গাটার? সড়কের অবস্থা, রাস্তাঘাট, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির যেটাই বলেন না কেন, এই কাজ হয়। একটা ছোট প্রশ্ন করি, সেই জায়গাটাতে যে আপনি বলছেন যে মসজিদ মন্দির খুব কাছাকাছি অনেক, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা কেমন? এখানে আমরা মনে করি একটা উজ্জ্বল দৃষ্টান্ত আছে সাম্প্রদায়িক সম্প্রীতির। আমি এটা দেখেছি আমার জীবনে এবং এখনো আছে। আমি যেখানে হিন্দুদের কাছে গেলে যেরকম সমাদৃত হই, মুসলমান অন্য ধর্মের কাছে গেলে সবার কাছে ঠিক একইভাবে সমাদৃত হই। এবং আমি মনে করি যে এখানে ওই ধরনের কোনো সংঘাত এবং কোনো বিভেদ আছে, দেওয়াল আছে বড় ধরনের, আমার কাছে মনে হয় না। ধন্যবাদ জনাব টিয়া সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, নাগরিক টিভিকে এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জনাব টিয়া সাহেবের সাথে। আমরা জানার চেষ্টা করছিলাম দেশের সাম্প্রতিক বর্তমান পরিস্থিতি কি এবং উত্তরণের পথ কি, এবং ভবিষ্যৎ নির্বাচন যদি সুষ্ঠু সুন্দর হয় সেভাবে কিভাবে হতে পারে, এবং সেই প্রত্যাশাতীয় সংকট এবং সংকটগুলো সমাধানের পথ খুঁজছিলাম। আজকে এখানেই শেষ করছি সংবাদ বিশ্লেষণ। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।